বন্ধুরা, এই গল্পটি রবিনের। আর রবিন দিল্লির বাসিন্দা, তবে কাজের সূত্রে কলকাতায় এসেছে। ও কলকাতা সম্পর্কে অনেক কিছু শুনেছে, বিশেষ করে হাওড়া ব্রিজ নিয়ে, কিন্তু কখনো বিশ্বাস করেনি। অফিসে ওর বন্ধুও হয়েছে, আর এখানে ও প্রায় 3 মাস ধরে কাজ করছে। একটা অদ্ভুত ব্যাপার বলি, কলকাতায় 3 মাস থাকার পরেও ও হাওড়া ব্রিজ দেখতে যায়নি। ভাই, এই ব্রিজটা এত সুন্দর, এত চমৎকার, এত অসাধারণ, আর একটা শব্দ যোগ করি, এতটাই ভয়ঙ্কর যে একে অনুভব করাটা একদম জরুরি। কারণ আমাদের দিল্লিতে এই ধরনের ব্রিজ নেই। আর একটা কথা বলি, আমাদের বড়রা বলেন তাদের কথায় ওজন থাকে, অভিজ্ঞতা থাকে, তাই তাদের কথা মন দিয়ে শোনা উচিত, বোঝা উচিত, আর পর্যবেক্ষণ করা উচিত তারা কি বলতে চান। হতে পারে তুমি এখন সেটাকে গুরুত্ব দিচ্ছ না, এখন বুঝতে পারছো না, কিন্তু দীর্ঘ মেয়াদে সেটা খুবই কাজে লাগবে। আমি কেন এটা বলছি? কারণ রবিনের দাদু একবার ছোটবেলায় একটা শিক্ষা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, তুমি যত ভালো সাঁতারু হও না কেন, যত দক্ষ সাঁতারুই হও না কেন, যখন নদী বা সমুদ্র রুদ্রমূর্তি ধারণ করে তখন বড় বড় সাঁতারুরাও জলে নামে না। আর এটা ঘটে সাধারণত সূর্যাস্তের পর। হয়তো তুমি খেয়াল করেছো, রাতের বেলা সমুদ্র যতটা শান্ত দেখায় ততটাই ভয়ঙ্কর হয়। নদী যতটাই নিস্তরঙ্গ দেখায় ততটাই গভীর বিপদ লুকিয়ে থাকে। বড় বড় সাঁতারুরা রাতে জল স্পর্শও করে না। কিন্তু এই বিষয়টাকে যদি তুমি ভূত প্রেতের সঙ্গে জুড়ে দাও, তাহলে সেটা কতটা ঠিক? প্রকৃতির পরিবর্তন হওয়া এক জিনিস, আর হঠাৎ জলের প্রবাহ বদলে যাওয়া আরেক জিনিস। এখানে ভূত প্রেতের প্রসঙ্গ টানার কোনো দরকার নেই। তবে যদি তারা নিজে থেকেই নিজেদের উপস্থিতি জানান দেয়, তাহলে কি আলোচনা করাটা দরকার নয়? রবিন যে অফিসে কাজ করে সেখানেই শ্বেতা নামের একটি মেয়ে আছে, যে এসব বিষয় খুব আগ্রহী। অফিসের অনেকেই দেখেছে যে সে কারোর সঙ্গে কথা বলছে, অথচ সামনে কেউ নেই। মানে সে কি মানুষকে বোকা বানাচ্ছে, পাগল বানাচ্ছে? অনেক সময় দেখা গেছে অফিসের ক্যান্টিনে সে একা একা কথা বলছে, অথচ কেউ তাকে সঙ্গ দিচ্ছে না। অফিস থেকে বাড়ি ফেরার সময়ও দেখা যায় যে সে হাঁটতে হাঁটতে কারোর সঙ্গে কথা বলছে। তাই অনেকে বলেছে মেয়েটার মানসিক অবস্থা একদম স্বাভাবিক নয়, একটু অস্বাভাবিক। তবে অ্যাকাউন্টসে সে একদম অসাধারণ। অফিসে কোনো হিসেব মেলাতে সমস্যা হলে সেটা ওর কাছেই আসে। রবিনকেও একদিন ওর কাছে আসতে হলো। রবিন যখন শ্বেতার কাছে এলো, তখন দেখলো সে এক টুকরো কাগজে খুব অদ্ভুত ভয়ঙ্কর একটা মুখ আঁকছে। আর যেভাবে সে পেনটা ধরে রেখেছিল তেমনভাবে কোনো শিল্পী ধরে না। আমি যত শিল্পীকে চিনি সবাই সাধারণভাবে কলম পেন্সিল ধরে, যেভাবে আমরা ধরি। ওদের মধ্যে প্রতিভা বেশি, অনেক বেশি, কিন্তু কেউই এইভাবে পেন্সিল ধরে আঁকে না। এটা খুব অদ্ভুত ব্যাপার, যা রবিন লক্ষ্য করলো। শ্বেতা রবিনের দিকে না তাকিয়েই বলল, রবিন, কি কাজ? প্রথম কথা, সে একবারও ফিরে তাকায়নি। আর এই মুহূর্তে আশেপাশে তেমন কোনো সুবাসও নেই যে বলে দেবে কেউ এসেছে। সামনে কোনো কম্পিউটারের স্ক্রিনও নেই যেখানে কাঁচে প্রতিফলন দেখে বুঝতে পারে যে সেখানে পেছনে কেউ দাঁড়িয়ে আছে। রবিন নিশ্চিত বলতে পারে ও আসার সময় শ্বেতা ওকে দেখেনি। তাহলে সে ওর নাম কিভাবে নিল? রবিন বলল, শ্বেতা, এই ফাইলটা একটু দেখবে? মনে হচ্ছে অ্যাকাউন্টসে কিছু গন্ডগোল হয়েছে। আমি পরে জয়েন করেছি, তাই এটা তোমার কাছে রেখে যাচ্ছি। বস বলেছেন তুমি দেখলে ভালো হবে। শ্বেতা বলল, ঠিক আছে, তুমি ফাইল রেখে যাও, আমি এটা বাড়ি নিয়ে যাব। কারণ এখন অফিস ছুটি হওয়ার সময় হয়ে গেছে, এখানে কাজ করা সম্ভব হবে না। এতটুকু কথা বলার পর রবিনের এখান থেকে চলে যাওয়া উচিত ছিল, কিন্তু রবিন তখনও সেই আঁকাটা দেখছিল। যখন ও সেটা দেখতে শুরু করলো, তখন শ্বেতা আবার বলল, রবিন, তুমি গেলে না? না না, কোনো কাজ নেই, আমি শুধু এই আঁকাটা দেখছিলাম। এটা আঁকা নয়। মানে? আমি এটা কারোর জন্য বানাচ্ছিলাম, একটা ডাক। আমি বুঝলাম না, ডাক মানে? যেমন মানুষ বলে মা ভবানীর ডাক এলে তারা অস্ত্র তুলে ধরে, ঠিক সেই রকম। রবিন অবাক হয়ে গেল এবং বলল, এমন আজব জিনিস কেন বানাচ্ছ? সে তার এই কথা মোটেও ভালো লাগলো না। সে তৎক্ষণাৎ ঘুরে রবিনের দিকে তাকিয়ে বলল, যত কম কথা বলা যায় ততই ভালো। আর যেটাকে তুমি ভয়ঙ্কর বলছো, সেটা কোন দিক থেকে তোমার ভয়ঙ্কর লাগছে? রবিন জানতো না যে অফিসের অন্য কর্মচারীরা শ্বেতার থেকে একটু দূরত্ব বজায় রাখে, কারণ তাদের মনে ভয় আছে। অফিসে রবিনের আরেকজন বন্ধু ছিল। সে রবিনের হাত টেনে বলল, তোর কোনো কাজ ছিল না এখানে, চল এখান থেকে।
রবিন চলে গেল আর শ্বেতা হঠাৎ হাসতে লাগলো। সে রবিনের দিকে তাকিয়ে সেই আঁকার ওপর গোল গোল চিহ্ন আঁকতে লাগলো। রবিন মনে মনে ভাবলো ওর আঁকার মধ্যে একটা ভয়ঙ্কর মুখ দেখা যাচ্ছে, আর এখন সে সেটার ওপরে সুনির্দিষ্টভাবে বৃত্ত আঁকছে। রবিন নিজের ডেস্কে ফিরে এলো। গগন বলল, ভাগ্যিস বেশি কথা বাড়াসনি, তুই কি ওকে চিনিস? না, আমি তো শুধু ফাইল দিতে গিয়েছিলাম, কিন্তু ও অদ্ভুত ভয়ঙ্কর একটা জিনিস আঁকছিল। তুই আজ দেখলি, আর আমরা 2 বছর ধরে দেখছি। ওর থেকে যতটা দূরে থাকা যায় ততটাই ভালো। মানে কি বাজে কথা বলছিস? শুনেছি ও নানা রকম ঝাড়ফুঁক করে। কি সব আজগুবি কথা, এসব কিছু হয় না। আমাদের অফিসেই তো এসব দেখেছি। একবার একজন লোকের সঙ্গে ওর ঝগড়া হয়েছিল, তারপর সেই লোকটি চাকরি হারায়। তাই বলছি দূরে থাক। রবিন বলল, আমি এসব মানি না। আমি না মানি ভগবান, না শয়তান, এসব কিছুই হয় না। গগন বলল, শুনেছি যারা ভগবানকে মানে না তাদেরকেই এসব বেশি দেখতে হয়। রবিন বিরক্ত হয়ে দাঁড়িয়ে শ্বেতাকে ডাকলো। শ্বেতা, শ্বেতা। শ্বেতা ঘুরে দাঁড়িয়ে ইশারায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে? রবিন বলল, শুনেছি তুমি ভূত প্রেতের সঙ্গে থাকো, তুমি নাকি ঝাড়ফুঁক জানো। একটা ভূত প্রেত আমাকে দেখাবে? শ্বেতা হাসলো, তারপর বলল, আগে মাথা ধরার ওষুধ খেয়ে নাও। এটা বলার পরেই রবিন হঠাৎ মাথার মধ্যে একটা টান টান ব্যথা অনুভব করলো। অফিসের সবাই একটু আতঙ্কিত হয়ে পড়ল, কিন্তু রবিন রাগে ফুঁসছিল। এটা তো স্বাভাবিক মাথা ব্যথা, এর সঙ্গে ভূত প্রেতের কি সম্পর্ক? কাকতালীয়ভাবে যদি মাথা ব্যথা শুরু হয় সেটাকে তুমি কি বলবে? রবিন বলল, ঠিক আছে, যদি আসল ভূত থাকে তো একটাকে পাঠাও, এই মাথা ব্যথা, পেট ব্যথা এসব না। শ্বেতা বলল, ও তুমি ভাবছো আমি মিথ্যে বলছি? ঠিক আছে, অফিসের সবাই যা বলে সবই ভুল। আমি কোনো ঝাড়ফুঁক করি না। হ্যাঁ, আমার আঁকার হাত হয়তো খারাপ, আমি একটা মুখ আঁকতে চেয়েছিলাম, কিন্তু এমন হয়ে গেছে, এতে আমার কি করার আছে? এটা বলে সে কাগজটাকে ভাঁজ করে রবিনের শার্টের পকেটে ঢুকিয়ে দিল। এটা নিয়ে গিয়ে বাড়িতে ঠিকঠাক করে এনে দাও। যখনই কাগজটা ওর পকেটে গেল, রবিন অনুভব করলো ওর মাথার ব্যথা একদম উধাও। রবিন হাসলো, শ্বেতার সঙ্গে করমর্দন করলো আর বলল, লোকে তোর সম্পর্কে কি সব যে বলে কে জানে। শ্বেতা হাসলো, সময়ই বলে দেবে কে কি বলছে আর আমি কে। আজ অবধি রবিনের হাওড়া ব্রিজ দেখার ইচ্ছে হয়নি, কিন্তু আজ সে অফিস থেকে সোজা অটো ধরলো হাওড়া ব্রিজের উদ্দেশ্যে। সময় তখন 7টা। আমি আগেই বলেছি, সন্ধ্যের পর নদী বা সমুদ্রের ধারে যাওয়া উচিত নয়। ঢেউ দেখে বোঝা যায় না জল কতটা শান্ত বা কতটা অস্থির, তাই একটু সাবধানতা দরকার। রবিন এখন হাওড়া ব্রিজের ওপরে দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হচ্ছে সে একবার লাফিয়ে পড়লে বেশ হয়। একটা অদ্ভুত অনুভূতি। অটোওয়ালাকে সে টাকা দিয়ে দিয়েছে, এখন ওর চলে যাওয়া উচিত, কিন্তু ওর পা ব্রিজের একপাশে এগিয়ে যাচ্ছে। আগে ওর মনে হয়েছিল লাফ দেবে, কিন্তু হঠাৎ কি হলো কে জানে, সে সিদ্ধান্ত নিল নিচে নেমে যাবে। ভালোই হলো, না হলে হয়তো হাড়গোড় ভেঙে যেত, কিংবা আরও বড় কিছু হতে পারত। ও নিচে নামতেই অটোওয়ালা বলল, স্যার, আপনি কারোর সঙ্গে কথা বলছিলেন? আমি? হ্যাঁ, কেউ একজন ছিল, আমি স্পষ্ট দেখিনি, অন্ধকার ছিল, কিন্তু মনে হলো একজন মহিলা আপনার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছিলেন। তারপর আপনি নদীর দিকে হাঁটা দিলেন। কি? আমি আপনাকে ডাকছিলাম, কিন্তু আপনি শুনলেন না। তখন একটা ছোট পাথর ছুঁড়ে দিলাম, পাথর ঠিক পৌঁছেছিল, কিন্তু আপনি তখনও কোনো সাড়া দেননি। তাহলে আমি কি ঘুমিয়েছিলাম? অটোওয়ালা বলল, আপনি হঠাৎ আমার দিকে তাকালেন আর বললেন, ভাই আমি এখানে কিভাবে এলাম? তারপর আমি আপনাকে নিচে থাকতে বললাম, তারপর আমি নিজেই নিচে গিয়ে আপনাকে তুলে আনলাম। অটোতে বসার পর রবিন জিজ্ঞেস করলো, আমি কোথা থেকে এলাম? অটোওয়ালা বলল, আপনি অফিসের সামনে থেকে অটো ধরেছিলেন। আমার ঠিক কত টাকা হয়েছে? রবিন নিজের ঠিকানা বলল, যেখানে ও একটা রুম ভাড়া নিয়ে থাকে, কিন্তু এই জায়গা হাওড়া ব্রিজের পুরো বিপরীত দিকে। তাহলে আমি এখানে এলাম কেন? আমার এখানে তো কোনো কাজই ছিল না। অটো চালক বলল, আপনি আমাকে বলেছিলেন হাওড়া ব্রিজে আসতে, আমি ভেবেছিলাম হয়তো বাইরে থেকে এসেছেন, আপনি একজন পর্যটক, ছবি তুলতে এসেছেন। না না, আমি তো শুধু সম্মান জানাতে এসেছিলাম, এটা একটা ডাক ছিল। রবিন বলল, আপনার নদী বা সমুদ্রের ডাক এসেছিল? আপনি ঠিক আছেন? সে বলল, নদী বা সমুদ্রের ডাক নয়, কেউ পাঠিয়েছিল। যাই হোক, আপনি আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিন। এতে অটোওয়ালা বুঝতে পারল যে ছেলেটির সাথে নিশ্চয়ই কিছু অদ্ভুত ঘটেছে, কারণ যারা সেখানে থাকে তারা জানে হাওড়া ব্রিজ নিয়ে অনেক কথা প্রচলিত আছে। মানে গভীর রাতে জলের মধ্যে মানুষের হাত দেখা যায়, যেন কেউ নিজেকে বাঁচানোর জন্য হাত ওপরে তুলেছে। সাধারণত আপনি যদি যান এবং ভাগ্য ভালো থাকে তাহলে দেখতে পাবেন,
এবং জলের নিচ থেকে মানুষের চিৎকার শোনা যায়। জলের নিচে চিৎকার করা সম্ভব নয়, কিন্তু আপনি অনুভব করবেন যে কেউ জলের নিচ থেকে চিৎকার করছে, আপনার নাম ধরে ডাকছে। তখন এটি অত্যন্ত ভয়ঙ্কর হয়ে ওঠে যখন আপনি আশা করেন না যে কেউ আপনাকে চেনে, অথচ সেখানে কেউ আপনাকে এইভাবে ডাকছে। এটি যেন কোনো অদ্ভুত এক জীবনের মতো। যেমন তিনি বললেন, এখন সে অটোতে বসে আছে, একটু ভয় লাগছে, তার হুঁশ কিছুটা নড়বড়ে। সে অটোওয়ালাকে বলল, ভাই আমার খুব অদ্ভুত লাগছে, শরীরটা ভারী লাগছে। তখন অটোওয়ালা বলল, আপনি আগে কখনো জলের কাছে এসেছেন? না না, প্রথমবার এসেছি। তাহলে আপনাকে আবারও ডাকবে। বলা হয় যারা একবার হাওড়া ব্রিজ বা এই জলের কাছে আসে তারা আবারও আসে। আমি আসবো না। যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আসবেন না, কিন্তু যদি কেউ পাঠিয়েই থাকে তাহলে আবার ডাকবে, এবং সেই দ্বিতীয়বার খুব গুরুতর হয়। তখন কিছু বড় ঘটনাও ঘটতে পারে, নিজের খেয়াল রাখো। এটি সাধারণ কথোপকথন ছিল। তখন সে বলল, আমাকে ব্রিজে আবার নিয়ে চলুন। কিছু জিনিস ফেলে এসেছেন? কোনো মূল্যবান কিছু পড়ে গেছে? হয়তো আংটি, ঘড়ি, কিছু না কিছু পড়েছে। এখন এই ছেলে উদ্বিগ্ন হয়ে পড়ল। এখন আবার অটো ঘুরিয়ে সেখানে পৌঁছেছে। অটোওয়ালা বলেছিল যদি ভাগ্য খারাপ হয় তাহলে এই জল আপনাকে আবারও তার কাছে ডাকবে, এবং তাই হলো। ছেলেটি আবারও সেই জায়গায় গিয়ে, মানে হাওড়া ব্রিজ থেকে নেমে নিচে বসে পড়ল। এটি খুব পুরনো ঘটনা, তখন স্মার্টফোনের এত প্রচলন ছিল না। এখন সে নিচে বসে আছে। অটোওয়ালা 100% নিশ্চিত হয়ে গেল যে এর সাথে কিছু হয়েছে, জলের কোনো আত্মা এসেছে। আমি আপনাকে বলেছিলাম না, জলের আত্মারা খুব শক্তিশালী হয়, এবং এটি তো নদী। সমুদ্র এবং নদীর আশেপাশে ছলনার ঘটনা কোনো বড় ব্যাপার নয়, একেবারেই নয়, কারণ এটি তাদের বাড়ি। এখন অটোওয়ালা বুঝতে পারছে না, আমি কি এই ছেলেটাকে সাহায্য করব? আমি কিভাবে তাকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাব? কারণ অনেকবার ডাকছি কিন্তু সে শুনছে না। তখন সেখানে আরেকটি অটো যাচ্ছিল, তাকে থামিয়ে সব কথা বলল। তখন তিনি বললেন, হতে পারে ছেলেটির ওপর কোনো প্রেতাত্মা তার মাথা বেঁধে দিয়েছে। এমন হয়, মাথা বাঁধা। ছেলেটি তার হুঁশে নেই মনে হচ্ছে। এখন তারা দুজন নিচে আসে, দেখে সে বসে আছে, কিন্তু চোখ খোলা। অনেকবার তাকে ডাকলো, কিন্তু সে কোনো সঠিক উত্তর দিচ্ছে না, কোনো শব্দ ব্যবহার করছে না। তাকে অটোতে নিয়ে আসে, এবং অটোওয়ালাকে তার বাড়ির ঠিকানা আগেই বলেছিল, তাই বলল, আমি জানি ভাই কোথায় থাকেন, আমি সেখানে ছেড়ে আসব। দ্বিতীয় অটোওয়ালা বলল, সাহায্য দরকার হলে বলো। তিনি বললেন, না আমি ছেড়ে দেবো। তাকে নিয়ে তার বাড়ি পৌঁছায়। বাইরে শ্বেতা দাঁড়িয়ে আছে। শ্বেতা বলল, ভাইয়ের কি হলো? ভাইয়ের শরীর ঠিক আছে? ও, আপনি ওনার দিদি? হ্যাঁ হ্যাঁ, আমার ছোট ভাই। আপনি যান। কত টাকা হলো? সে টাকা দিয়ে দিল এবং অটোওয়ালাকে বিদায় করলো। অটোওয়ালার একটু অদ্ভুত লাগলো, কারণ মেয়েটি আগে থেকেই যেন প্রস্তুত ছিল। অটো থেকে নামার আগেই সে বলে দিয়েছিল ভাইয়ের শরীর খারাপ হয়েছে, না জানি কি হয়েছে। অটোওয়ালা কয়েক ঘর দূরে গিয়ে অটো থামালো এবং পাশের আয়নায় তাকিয়ে দেখলো মেয়েটি কি করছে। সে দেখলো ছেলেটিকে বাড়ির বাইরে বসিয়ে দিল এবং তার পকেট থেকে একটা কাগজ বের করে সেটি বাতাসে ঘোরাতে লাগলো। তারপর সেই কাগজ ছিঁড়ে ফেলে দিল এবং অন্যদিকে চলে গেল। বাইরে রাত গভীর, চারপাশ অন্ধকার, রাস্তায় তেমন কেউ নেই। এমন একটি এলাকা যেখানে না কোনো গার্ড আছে না কোনো প্রতিবেশী আছে। একটা অচেনা জায়গায় এই ছেলেটি তার ঘর ভাড়া নিয়েছিল। এটি শহর থেকে কিছুটা দূরে। অটোওয়ালা বুঝতে পারল না, যখন সে অনেক দূরে চলে গেল তখন আর থামলো না। সে শুধু পায়ে হেঁটে চলে গেল এবং একবারও পিছনে ফিরে তাকালো না। অটোওয়ালা তখনও শ্বেতার দিকে তাকিয়েছিল, আর সেই ছেলেটি নিজের বাড়ির সামনে মাটিতে বসেছিল। অটোওয়ালা দৌড়ে গেল, আর যখনই তাকে ছুঁলো ছেলেটি একদম ফ্লোরে লুটিয়ে পড়ল। তার কপালে ভয়ানক আঘাত লেগেছিল, মনে হচ্ছিল যেন সে নিজেই নিজের মাথা ঠুকে দিয়েছে মাটিতে। অটোওয়ালা তাকে আবার তুলে নিল, তারপর সোজা হাসপাতালে নিয়ে গেল। ডাক্তার জিজ্ঞাসা করলো এটা কিভাবে হলো। সে বলল বাড়ির বাইরে এসেই পা হোঁচট খেলো আর তার মাথা মাটিতে ঠুকে গেল। আমরা বুঝতে পারছি না। তার চিকিৎসা শুরু হয়ে গেল, তাই এখন সে বিপদমুক্ত। কিন্তু ডাক্তাররা একটি বিষয় বুঝতে পারছিল না, বারবার তার এনএফজি থেমে যাচ্ছিল। মানে আমাদের পালস যেখানে 80, 82 বা 92 হওয়া উচিত, এটা মাঝে মাঝে এত বেশি বিরতি নিচ্ছিল যে ডাক্তার বারবার তার হাত নাড়িয়ে দেখছিল। বাবু, এটা সিরিয়াস? কি হয়েছে তোমার? আবার কখনো হঠাৎ করে তার পালস খুব দ্রুত চলছিল। এটা একদম বোধগম্য নয়। এই ছেলে কোথায় থাকে? আমি জানি না, আমি শুধু একজন অটোওয়ালা।
আমি যাচ্ছিলাম, ও আমাকে ডাকলো, নিজের বাড়ির বাইরে এলো, আর যখন আমার অটোতে উঠলো তখনই হোঁচট খেয়ে পড়ে গেল। এছাড়া এই ছেলের কাছে কোনো কাগজ বা ডকুমেন্টও নেই, এভাবে কিভাবে জানা যাবে যে সে কে? একটু অপেক্ষা করি, যখন জ্ঞান ফিরবে তখন নাম জিজ্ঞাসা করব, কোথায় থাকে আর কে সে। অটোওয়ালা প্রায় 1.5 ঘন্টা হাসপাতালে অপেক্ষা করলো। 1.5 ঘন্টা পর যখন জ্ঞান ফিরল, ডাক্তার বলল, তোমার নাম কি? সে বলল, শ্বেতা। ডাক্তার 10 বার জিজ্ঞাসা করলো, সে প্রতিবারই বলল শ্বেতা। তার অফিস থেকে 2 দিন পর্যন্ত কেউ এলো না, কেউ খোঁজ নিতে আসেনি, কোনো ফোন করেনি, কোনো যোগাযোগ নেই। অটোওয়ালা সোজা সেই ঠিকানায় গেল যেখানে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল। সে দেখলো পুরো পিজি হাউস খালি, প্রায় 6-7 জন ছেলে থাকতো, সবাই চলে গেছে। এখন সে কিভাবে তার পরিবারের খোঁজ করবে, কিভাবে জানা যাবে? তখন অটোওয়ালার মনে পড়ল সে অফিসের বাইরে তাকে তুলেছিল। সে একে একে প্রতিটি দফতরে গিয়ে খোঁজ নিতে লাগলো, এখানে কি এমন কোনো ছেলে কাজ করত? এই কাগজগুলো তার কিনা। অটোওয়ালা এত কিচ্ছু জানে না, কিন্তু একজন বন্ধু ছিল, গগন। সে বাইরে দাঁড়িয়েছিল। অটোওয়ালা যখন তার কাছে জানতে চাইল, সে ফাইল দেখে চিনতে পারল, হ্যাঁ, এটা আমার বন্ধু রবিনের ফাইল। কোথায় রবিন? এতদিন অফিসে আসেনি কেন? তখন অটোওয়ালা বলল, ভাই, সে হাসপাতালে ভর্তি, 4 দিন হয়ে গেছে, আর সে শুধু নিজের নাম শ্বেতা বলছে। তারা খুব তাড়াহুড়ো করে হাসপাতালে পৌঁছালো। ডাক্তার বলল, ওর বন্ধু, ওর সাথে দেখা করতে এসেছেন? আরে এই ছেলেটাকে মানসিকভাবে ভারসাম্যহীন লাগছিল, যে নিজের নাম শ্বেতা বলছিল। হ্যাঁ, সেই ছেলেটা কেমন আছে? তার দিদি এসে নিয়ে গেছে। কোন দিদি? মাত্র 10 মিনিট আগে তার দিদি এসে তাকে নিয়ে গেছে। সে বলল, হ্যাঁ, ও মাঝে মাঝে এমন করে, ভুল নাম বলে, বাবা মার নাম বদলে ফেলে। রবিনের বন্ধু জিজ্ঞাসা করলো, আপনি কি সেই মেয়েটির চেহারা মনে রেখেছেন? না, আমি খেয়াল করিনি। তখন সে বলল, তার মুখে বড় বড় মার্কস ছিল, আপনি কি খেয়াল করেছেন? এখন তার বোধগম্য হলো, আমাদের অফিসের শ্বেতার সাথেই সে গিয়েছে। কিছুটা পথ চলার পর একটি অর্ধেক কাঁচা পাকা রাস্তার ধারে তাকে পড়ে থাকতে দেখা গেল। তারা আবার তাকে তুলে হাসপাতালে নিয়ে গেল। এবার তার আঙুলগুলো বাঁকা হয়ে গেছিল, যেন কেউ চাবি দিয়ে পেঁচিয়ে দিয়েছে। তবে এগুলো না কোনো পশুর কামড়, না কোনো মানুষের দাঁতের দাগের মতো ছিল। ডাক্তাররা বুঝতে পারছিল না এটা কিসের কামড়ের দাগ। 6 মাস ধরে ছেলেটির চিকিৎসা চলছিল, তারপর ধীরে ধীরে 3 বছর লেগেছিল ছেলেটি স্বাভাবিক হতে। এখন কলকাতার হাওড়া ব্রিজের নাম শুনলেই তার গা শিউরে ওঠে। সে বলে, আমি টানা 6-7 মাস শুধুমাত্র স্বপ্নে হাওড়া ব্রিজ দেখতাম, ডুবে যাওয়া মানুষের হাত, তাদের ভয়ানক মুখ, সব কিছু। যখনই আমি জলের কাছে যেতাম তখনই আমার ভিতরে সেই আত্মা যেন আরও শক্তিশালী হয়ে উঠত। রাত 3টে ঘুম থেকে উঠে বসে থাকতাম, বাড়ির সবাই ভয় পেতে লাগলো। আগে আমি সবার সাথে থাকতাম, কিন্তু সবাই আমাকে নিরাপদ রাখতে বাইরে থেকে ঘর বন্ধ করে দিত। আমার চিকিৎসা চলল, এখন আমি ভালো আছি। সেটাও অফিসে একটা নোট রেখে গিয়েছিল, সে চাকরি ছেড়ে দিয়েছিল। যদি কেউ আবার এমন অভিজ্ঞতার মুখোমুখি হয়, তবে সে যা কাগজে এঁকেছিল তা ভালো করে দেখে মনে রাখতে বলেছিল। অফিসের লোকেরা বলল, সে একটি ভয়ঙ্কর চেহারা এঁকেছিল, যেই সেই কাগজ দেখেছিল সেই। এটা মানুষের অভিজ্ঞতা, এর শেষ ঈশ্বরের ভক্তিতে হয়নি। সঠিক সময় ভাগ্য ভালো ছিল, হয়তো তার বাবা মায়ের ভালো কর্মের জন্য সে বেঁচে গেল। শ্বেতা যে বিদ্যা ব্যবহার করত, তার ভুল ব্যবহারের প্রমাণ আমরা বহুবার পেয়েছি, 1000 বার নয়, লক্ষ লক্ষ বার। হাওড়া ব্রিজে শ্বেতাকে দেখা গেছে, আমি তার নাম বদলে দিয়েছি। রাত 9টার পর থেকে ভোর 3টে পর্যন্ত তার সেখানে থাকা, তার আওয়াজ শোনা, এটি সাধারণ ব্যাপার। বুঝতে পারছেন আমি কার কথা বলছি? আজ সে ঠিক আছে, এবং এই গল্প এখানেই শেষ। কেমন লাগলো আজকের গল্প? আর আরও এইরকম রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রোমাঞ্চকর গল্প নিয়ে। ততদিন সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। জয় হিন্দ, জয় ভারত।